আচ্ছা, তোমরা যারা নতুন আজকে তাদের সুবিধার্থে আমি প্রথম থেকে একটু যাচ্ছি। সেটি হচ্ছে আমরা টেক্সটাইল র মেটেরিয়াল 1 পড়েছি। সেই টেক্সটাইল র মেটেরিয়াল 1 এর অনেকগুলি লেকচার পড়ে ফেলেছি অলরেডি। কটন ফাইবার পড়েছি, জুট পড়েছি, আজকে উল পড়তেছি। তো যেহেতু ভিডিও লেকচার গুলি আছে তোমরা একটু কষ্ট করে দেখে নিবে। তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমরা সেটা নিয়ে আবার ক্লাস নিব বা সেটা নিয়ে কথা বলবো। তো উলের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে উল একটি প্রোটিন ফাইবার, এটা সাধারণত শিপ থেকে পাওয়া যায় বা ভেড়া যেটাকে আমরা বাংলায় বলি, তাদের যে লোম বা বিভিন্ন প্রকার ছাগল তাদের শরীরের লোম থেকে সাধারণত আমরা পেয়ে থাকি। তো অনেক দূর পড়েছিলাম, সেখান থেকে আজকে আমরা শুরু করব। তো উল কি সেটা জেনেছি, বিভিন্ন প্রকার ছাগল থেকে, বিভিন্ন প্রকার খরগোশ থেকে বিভিন্ন হতে পারে। তারপরে হিস্টোরি অফ উল দেখেছি, উল প্রোডাকশন কান্ট্রি দেখেছি যে অস্ট্রেলিয়া অনেক ভালো ঘাস হয়, ভালো সালফার যুক্ত ঘাস হয়। সেখানে যখন এই সমস্ত শিপরা খায় তাদের যে কোয়ালিটি শরীরের লোমের সেটি ভালো হয়। তো সেজন্য উল প্রোডাকশনে অস্ট্রেলিয়া বিখ্যাত বলে ধরে নেওয়া হয়। এরপরে যেটি হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ উল আমরা দেখেছি। ক্লাসিফিকেশন অফ উলের পরে আমরা যেটা জানছি, তারপর আমরা দেখছি যে বিভিন্ন প্রকার ক্লাসিফিকেশন তাদের বয়স অনুসারে বা ক্রাইটেরিয়া অনুসারে বিভিন্ন প্রকার উলের নাম শুনেছি। কম্পোজিশন অফ উল দেখেছি, ফিজিক্যাল স্ট্রাকচার অফ উল দেখেছি। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা মাইক্রোস্কোপিক ভিউ ছিল যে কি রকম মাইক্রোস্কোপের নিচে একটা উল ফাইবার টেনে লাগে। তারপরে হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস অফ উল, কেমিক্যাল প্রপার্টিস অফ উল, এগুলো বোধহয় দেখেছি কিনা আমার ঠিক মনে নেই। এগুলো কি পড়েছিলাম আমরা? আচ্ছা, এখান থেকে শুরু করি। প্রপার্টিস অফ উল ফাইবার। তো আমরা জানি যে নানা রকম প্রপার্টিস রয়েছে উলের। সেটির মধ্যে আমরা কোনো কিছুর প্রপার্টিস বলতে বৈশিষ্ট্যগুলোকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। সেটি হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিস, মেকানিক্যাল, এনভায়রনমেন্টাল এন্ড থার্মাল প্রপার্টিস। অর্থাৎ এগুলোর এগেইনস্টে যে ফাইবারটা রয়েছে সেটি কি রকম ধরনের বৈশিষ্ট্য বহন করে সেটি। তো ফিজিক্যাল প্রপার্টিস অফ উল আমরা যদি প্রথমেই বলি, সেটি হচ্ছে যে স্পেসিফিক গ্র্যাভিটি 1.31, ল্যান্ড সাধারণত 35 থেকে 250 মিল পর্যন্ত হয়। কালার বলা হচ্ছে দ্য কালার অফ উল ফাইবার কুড বি হোয়াইট, নেয়ার হোয়াইট, ব্রাউন এন্ড ব্ল্যাক। এটি ডিপেন্ড করছে আসলে যে শিপটা বা যে প্রাণীটা থেকে আমরা পাবো সেই প্রাণীর উপরে। সেটি সাধারণত ব্রাউন, ব্ল্যাক, হোয়াইট বা নেয়ার হোয়াইট, ক্রিম ব্ল্যাক হতে পারে। ফ্লেম রিঅ্যাকশন বলা হচ্ছে যখন এই যে ফাইবারটাকে আমরা পুড়বো তখন সেটি কি ধরনের হবে, ওডর অর বার্ন হর্ন। এটি সাধারণত যে পুড়লে এটি বার্ন হবে এবং শক্ত ক্রিস্পি হবে, যে মানুষের চুল পুড়লে যেরকমটা হয় সেরকম গন্ধ বেরোবে। এরপর লাস্টা মানে হচ্ছে যে কোনটা থেকে কত বেশি আলো প্রতিফলিত হবে। তো এখন বিষয় যেটা হলো যে যখন আমরা বেশি সমতল পৃষ্ঠ থেকে সবচেয়ে বেশি আলো প্রতিফলিত হয় তাহলে যাবো এরপর। তো সেখানে আমরা দেখছি যে লাস্টার প্রতিফলিত হবে। তাহলে লাস্টার প্রতিফলিত হলে কি হচ্ছে, যে মসৃণ তল আমরা ফিজিক্সে পড়েছিলাম যে মসৃণ তল থেকে আলো সবচেয়ে বেশি প্রতিফলিত হয়। তো এখানে যখন লাস্টার প্রপার্টিসটা বলছে লাস্টার অফ কোর্সার ফাইবার ইজ হায়ার দেন দা ফাইনার ফাইবার, বলা হচ্ছে ফাইনার ফাইবার থেকে লাস্টার ফাইবারের বা কোর্সার মোটা ফাইবারটা লাস্টার বেশি, মানে আলো বেশি প্রতিফলিত হতে পারবে। ময়েশ্চার রিগেইন যেটা 13 থেকে 16%, এই পরিমাণ সে অ্যাবজর্ব করতে পারে। ভেরি অ্যাবজর্বেন্ট, ডিক্রিজ স্ট্রেংথ এন্ড হোয়েন ওয়েটস ইন ওয়ার্ম উইল শ্রিঙ্ক ইন ওয়াশিং। ইলেকট্রোস্ট্যাটিক রিঅ্যাকশন, হাইলি ইলেকট্রোস্ট্যাটিক এর ড্রাই কন্ডিশন। ইলেকট্রোস্ট্যাটিক মানে কি? ইলেকট্রিসিটি বা এই যে এই ধরনের ফিনোমেনা, স্ট্যাটিক ইলেকট্রিসিটি হয় না, আমরা ছোটকালে বিজ্ঞান বইয়ে পড়েছিলাম কি যে শুষ্ক মাথার চুলে যখন কলম ঘষবো, ঘষে তখন এটি কি করবে, ছোট ছোট যে ইয়ের টুকরা আছে সেগুলোকে কি করবে, আকর্ষিত করবে। ইজন্ট ইট? মনে আছে না? সো স্ট্যাটিক ইলেকট্রিসিটি একটা ড্রাই কন্ডিশনে শো করে। তো যার ফলে টেক্সটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা দেখি যে এই যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি কম করে এবং তার কারণে কিছু প্রবলেম হয়েছে। তো যাই হোক, স্ট্রেংথ আমরা টেনাসিটি ড্রাই কন্ডিশনে 1.35 এবং ওয়েট কন্ডিশন একটু কমে যাচ্ছে, বাট ডিউ টু দা হাইড্রোজেন বন্ড। ইন কেস অফ কটনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এটি বেড়ে যায়।
ইলাস্টিসিটি ভিজালে বেড়ে যায়, অর্থাৎ দড়ি একটা শুকনো দড়ি একটা ভেজা দড়ি, শুকনো অবস্থা থেকে ভেজা অবস্থায় কটনের ক্ষেত্রে বৃদ্ধি পায়, কিন্তু উলের ক্ষেত্রে কমে যায়। ব্রেকিং এক্সটেনশন বলা হচ্ছে কতটুকু বাড়ালে এটি কমে যাবে, ছিঁড়ে যাবে, অর্থাৎ কততে 42.5% তার অরিজিনাল লেন্থের যদি এতটুকু আমরা ছিঁড়ি তাহলে সেটা ছিঁড়ে যাবে। 69% এসে 5% রিকভারি দিবে, অর্থাৎ টেনে ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসার ক্ষমতা রাখে। ইলংগেশনের ব্রেক সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড ইলংগেশন 25 থেকে 35% এবং 25 থেকে 50% ইন হোয়াইট কন্ডিশন। ফিল ওর হ্যান্ড সফট, রেজিলিয়েন্সি এক্সিলেন্ট, হ্যান্ড ফিল সাধারণত একটু সফট স্পঞ্জি লাইক। রেজিলিয়েন্সি এক্সিলেন্ট মানে কি? রেজিলিয়েন্সি মানে হচ্ছে যখন তুমি কোথাও হাঁটতে গেছো, ঘাসের উপর পাড়া দিচ্ছ, তারপর পাটা উঠিয়ে নিচ্ছ, ঘাসটা কি আবার একটু সোজা হওয়ার চেষ্টা করে, তো এইখানে সেই প্রপার্টিসটাকে বলা হচ্ছে রেজিলিয়েন্সি। এখানে যখন উলের উপর প্রেস করা হবে আবার ছেড়ে দিলে সেটা, তো এই রেজিলিয়েন্সি প্রপার্টিসটা গুড, এই জন্য গুড, সেটি হচ্ছে বলা হচ্ছে ডিউ টু ক্রিম। ক্রিম মানে হচ্ছে কি, উলে কিন্তু প্রচুর পরিমাণে ভাঁজ থাকে, আছে না? আমরা দেখি না যে কি বলবো, যে স্প্রিং লাইক, যে অনেকগুলো ভাঁজ বা ক্রিম, আমরা যখন কোন একটা কাপড় থেকে খুলি সুতা তখন কি দেখি যে ভাঁজ হয়ে গেছে, আমরা যদি গেঞ্জির কাপড়গুলি খুলি তাহলে দেখি আরো ভাঁজ, অনেক ক্রিম। তো এই যে ভাঁজটা ন্যাচারালি যখন থাকছে তখন সেটাকে আমরা ক্রিম বলছি, ন্যাচারাল ক্রিম বলছি, এটি সাধারণত উলে থাকে, তার কারণে এটা রেজিলিয়েন্সিটা বেশি, স্প্রিং লাইক ফিনোমেনা দেয়। এভারশন রেজিস্ট্যান্স গুড, অর্থাৎ যেহেতু স্লিপারি হওয়ার কারণে ঘর্ষণ, কোন দুটো বস্তুর ভিতরে ঘর্ষণ সব সময় হবে? যখন দুটো বস্তুর সারফেস খুবই কি হবে, রাফ হবে, তখন কিন্তু ঘর্ষণ হবে। দুটো সিরিজ কাগজে ঘর্ষণ হবে, কিন্তু দুটি তৈলাক্ত বাসাতে ঘর্ষণ খুব বা তৈলাক্ত জিনিসে ঘর্ষণ কম হবে, তাহলে বা দুটি ক্লিন সারফেস তাদের ঘর্ষণ কম হবে, রাফ সারফেসে সাধারণত ঘর্ষণ বেশি হয়। ডাইমেনশনাল স্ট্যাবিলিটি, সেটি হচ্ছে ডাইমেনশনাল স্ট্যাবিলিটি কি, অর্থাৎ আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় না থাকার যে প্রবণতা, সেটিকে ডাইমেনশনাল স্ট্যাবিলিটি বলছি আমরা। অর্থাৎ মনে করো তুমি বাজার থেকে একটা শার্ট নিয়ে এসেছো বা প্যান্ট বা একটা গেঞ্জি নিয়ে এসেছো, ধোয়ার পরে সেটা প্রথমে কি হয়, স্কুইচ করে আবার ছেড়ে দিলে মানে ধোয়ার পরে আগে যা সাইজ ছিল তার থেকে ছোট হয়ে গেছে, অথবা ছোট থেকে বড় হয়ে গেছে, একবার এই পর্যন্ত হাঁটু পর্যন্ত নেমে গেছে। এই যে অবস্থাটা, এটাকে বলা হচ্ছে এর যে ডাইমেনশনটা সেটা কিন্তু স্টেবল না, তাহলে সেটা কি ডাইমেনশনালি আনস্টেবল। তো এই যে ডাইমেনশনাল স্ট্যাবিলিটির কথাটা বলা হচ্ছে উলের ক্ষেত্রে খারাপ, অর্থাৎ উলের যদি তুমি কোনো সোয়েটার বা এই ধরনের বা কোনো যদি অ্যাপারেল পরে থাকো সেটি ডাইমেনশনালি স্টেবল না, অর্থাৎ যে সাইজ ছিল সে সাইজে থাকে না, কম বেশি হয়। ইফেক্টস অফ হিট বলা হচ্ছে উল ফাইবার গ্রেটলি হিট উপরিবাহী, সাধারণত আমরা এটা প্রচুর তাপ করে থাকে। উলের জামা কাপড় গরম কেন, যে এটা যখন হিটকে করতে না পারে, অর্থাৎ পাস করতে দেয় না, ফলে বাইরের হিট ভিতরে, ভিতরে হিট বাইরে যায় না, যার কারণে কি এখানে ইয়েটা লেগে থাকে, হিটটা আটকে থাকে, চারপাশে বডি গরম হয়। ইফেক্ট অফ সানলাইট বিকাম ডিসকালার এন্ড ডেভেলপ হার্শ ফিল, এটি সাধারণত যখন ফাইবারটা সূর্যের আলো পড়বে অনেকদিন তখন সেটি ডিসকালার এবং হার্শ ফিল হবে, খসখসে ফিল হবে। যেমনটা হচ্ছে যখন আমরা করে থাকি, হার্শ ফিল কখন হবে, সেটি হচ্ছে কাকতারুয়া আমরা দেখেছি, তো কাকতারুয়ায় যখন পড়বে, আলো পড়বে, সূর্যের আলো অনেকদিন থাকে, কি জামা কাপড় গুলো কি হয়ে যায়, প্রণ হয়ে যায়, ছিঁড়ে ছিঁড়ে যায়, লাইক সো এক্ষেত্রে ডিসকালার হবে এবং হার্শ ফিল হবে। এবার আসি কেমিক্যাল প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিস গুলো কি কি ছিল? ইফেক্ট অফ অ্যাসিড, অর্থাৎ অ্যাসিড কেমিক্যাল প্রপার্টিস মানে হচ্ছে কেমিক্যাল লাইক প্রপার্টিস এর কারণে কি ধরনের বিহেভিয়ার শো করবে। তো প্রথমে হলো ইফেক্ট অফ অ্যাসিড, অ্যাসিড দিলে কি হবে, বলা হচ্ছে উল ইজ অ্যাটাকড বাই হট কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড। আমরা সালফিউরিক অ্যাসিডের কথা যদি বলছি, সে অ্যাসিড এন্ড ডিকম্পোজ কমপ্লিটলি and it is generally resistant in mineral acid and all stand even at high temperature through the nitric acid tends to causes damage by oxidation. তো যেহেতু এটা প্রোটিন লাইক বা প্রোটিন ম্যাটেরিয়াল, তো যখন হাইলি কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড আমরা দিই তখন সেটি সাধারণত পুড়ে যায় বা বার্ন হয়ে যায়, এছাড়াও নাইট্রিক অ্যাসিডও এটি বার্ন হয়। আমরাও তো প্রোটিন, তাই না? আমাদের শরীরও তো প্রোটিন। আমরা বলি না যে কারে সকিনারে অ্যাসিড মারছে, জলিলের বাড়ি ঘেরাও দিমু, এই যে পুড়ে যায়, like it's a protein fiber, it's also highly concentrated acid, এটি কি ডিস্ট্রয় হয় বা ড্যামেজ হয়ে যায়। ইফেক্ট অফ এলকালি, এলকালি কি, যেটা ক্ষার, এখানেও কিন্তু বলা হচ্ছে the chemical nature of wool keratin is such that particularly sensitive to alkaline substance, wool will dissolve in caustic soda solution that would
have a little effects on cotton, strong alkaline wool fiber. তো কটনের ক্ষেত্রে অ্যালকালির সেরকম প্রভাব নেই, কারণ আমরা অ্যালকালি দিয়ে কটনকে কাভারিং ব্লিচিং বা ট্রিটমেন্ট করে থাকি। বাট ইন কেস অফ উল, সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, উলটাকে কিন্তু অ্যালকালি খেয়ে ফেলতে পারে বা ডিজলভ বা ডিস্ট্রয় করে দিতে পারে। তো সেই জন্য ক্ষার, যেটা আমরা যখন ফ্যাক্টরিতে ডাইং করে থাকি, কাজ করে থাকি, তখন কিন্তু হাত দিয়ে অ্যালকালি ধরা যাবে না। তাহলে কিন্তু যেহেতু আমরাও প্রোটিন, তো আমাদেরও কিন্তু ইয়ে করে দিবে। তখন তোমরা যারা ডাইং এ যখন কাজ করবা বা যাওয়া ইন্টার্নশিপে, বা অনেকেই যাও, নেভার এভার কেয়ারফুল অ্যাবাউট কাস্টিক সোডা, এটা কি করবে, হাত ফুটফুট করা শুরু করবে এবং রিয়াকশন করা শুরু করবে। ওকে, ইফেক্ট অফ রেসিস্ট্যান্স টু কম্প্রেশন, যখন কম্প্রেসড করা হবে, বলা হচ্ছে যে রেজিস্ট্যান্স টু কম্প্রেশন ভ্যালুস আর ইউজফুল অ্যাসেসিং দ্য সুইটেবিলিটি অফ wool specific induces. Resistance to compression and force per unit area required and fixed mass of wool to a fixed volume. Resistance to compression related to the fiber diameter and from the frequency of trim. And effect of resilience, এটা তো পড়ে থাকছে। তাহলে ইফেক্ট অফ রেসিস্ট্যান্স টু কম্প্রেশন কি, সেটি হচ্ছে কম্প্রেশনের বিপরীতে সে কিরকম ফিনোমেনা শো করে। যখন কম্প্রেস করা হবে, সে এটা রেসিস্ট করবে, তাহলে ছেড়ে দিলে আবার সে আগের অবস্থায় ফিরে যাবে, সেটাই বলা হচ্ছে সে রেসিস্ট করে। ইফেক্ট অফ রেজিলেন্সি, রেজিলেন্সি ওই যে বললাম, স্ট্রেচ আপ, উল ফাইবার স্ট্রেচ, এবং সেই কারণেই সেটা কম্প্রেশনটাকে রেসিস্ট করবে। ইফেক্ট অফ অর্গানিক সলভেন্ট, সেটি হচ্ছে যে বিভিন্ন প্রকার অর্গানিক সলভেন্ট রয়েছে, যেমন মিথানল, ইথানল বা লাইক ম্যাটেরিয়াল, যেগুলোতে উল সাধারণত কোনো ইফেক্ট ফেলে না। ইফেক্ট অফ ইনসেক্টস, বলা হচ্ছে যে উল এফেক্টেড বাই ইনসেক্টস, কারণ উল যেহেতু প্রোটিন এবং এই ধরনের কিছু ইনসেক্টস রয়েছে যেগুলো প্রোটিন খায় বা এই ধরনের, সো উল ইনসেক্টস কর্তৃক প্রভাবিত হয় বা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। ইফেক্ট অফ ব্লিচ, যদি আমরা বলি যে ব্লিচ মানে কি, সেটি হচ্ছে আমরা বলি না ব্লিচিং এজেন্ট বা ক্লোরিন ব্লিচ, সেটি দিয়ে ব্লিচ মানে কি, আমরা ওই যে বিউটি পার্লারে মেয়েরা যায় কি করতে, কালো চামড়া সাদা করতে, তো সেখানে যে ব্লিচ করে আসে, আলটিমেট কি, ব্লিচিংটা হচ্ছে ন্যাচারাল যে কালার সেটিকে রিমুভ করা। আমরা কটনের ক্ষেত্রেও দেখেছি, জুটের ক্ষেত্রেও দেখেছি। তো এখানেও ক্লোরিন ব্লিচ ইজ অ্যান অর্ডিনারি হার্মফুল ফর উইল। তো এখানে জুটের উলের যে কালারটি রয়েছে সেটিকে সাধারণত আমরা ইয়ে দিয়ে চালাতে পারি না, হার্মফুল। কেন? কারণ হচ্ছে যে এই যে ক্লোরিন ব্লিচ করলে প্রোটিনের সাথে যে রয়েছে সেটি বিক্রিয়া করে ক্লোরামিন রিঅ্যাকশন সৃষ্টি করবে বা উলটাকে ড্যামেজ করে দেবে। সেজন্য মাইল্ড যেগুলি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম নাইট্রাইট, এগুলো ব্লিচিং এর জন্য ইউজ করা হয় উলের, মানে উলকে সাদা করার জন্য। হ্যাঁ, ইফেক্ট অফ মাইক্রোঅর্গানিজম, মাইক্রোঅর্গানিজম কি, ভেরি লিটল and it affected by mildew and remains white for long time. এটি সাধারণত আক্রান্ত হয়, বিশেষ করে যখন আমরা বিভিন্ন প্রকার মিল্ডেউ ইউজ, মানে ভিজা কন্ডিশনে থাকবে, ভিজা কন্ডিশনে থাকলে কি এক প্রকার ইয়ে জন্মাবে, ফাঙ্গাস জন্মায়, তারপর এই মাইক্রোঅর্গানিজম কিন্তু অ্যাটাক করে। আর ডায়াবিলিটির কথা যদি বলি, যে উল যেহেতু একটা প্রোটিন ফাইবার, সো উলের জন্য প্রত্যেকটা ফাইবার কিছু কিছু ডাইসের প্রতি তাদের আকর্ষণ শো করে। তো ডাইং এবিলিটি বলি যদি, উল অ্যাবজর্ব মেনি ডিফারেন্ট ডাইস ডিপলি, ইউনিফর্মলি এন্ড ডিরেক্টলি উইদাউট দ্য ইউজ অফ কেমিক্যালস। তো দেখো, একটা জিনিস হচ্ছে সরাসরি কারো প্রতি আকর্ষিত বোধ করা, আরেকটি হচ্ছে যে অনেকদিন সহাবস্থানের কারণে বা সৃষ্টি করে আকর্ষণ সৃষ্টি করা। তো দুটো কিন্তু দুটো ভিন্ন জিনিস। তো নিজে নিজেই যদি কারো প্রতি আকর্ষিত হয় সেটি হচ্ছে অ্যাফিনিটি। তো উল কিন্তু কিছু ডাইসের প্রতি এরকম করে বা ফিনোমিনা শো করে, সেটি হচ্ছে অ্যাসিড ডাই। আমরা বিভিন্ন প্রকার ডাইসের নাম শুনবো, মানে রং যেগুলো দিয়ে কালার করা যায়। ইফেক্ট অফ কালার ফাস্টনেস, কালার ফাস্টনেস কি, এটি একটি অনেক বড় টার্ম। সেটি হচ্ছে যখন কালার দিয়ে, রং দিয়ে উল ফাইবারকে রঙিন করা হবে, ডাই করা হবে, তাহলে সেটি কি করবে, ডাই করা হলে সেই কালারটা পরবর্তীতে আমার যে ফেব্রিকটা তো আমি ইউজ করব, গায়ে পরবো, গায়ে পরার পর ওয়াশ করব, তো ওয়াশ করার পরে কালারটা উঠে যাবে কিনা, উঠে চলে যাবে কিনা, সেই জন্য যেটা করা হয় সেটাকে আমরা ইফেক্ট অফ কালার ফাস্টনেস বলছি। তাহলে যদি উঠে চলে যায় তাহলে কি, অনেক সময় হয় না, আমরা বাজার থেকে কাপড় চোপড় নিয়ে এসেছি, নিয়ে আসার পর কি করা হয়েছে, ধুয়ে দিয়েছি, কালার চলে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে বা কালার বের হয়ে যাচ্ছে, আমরা বলি রে প্যান্টটা কিনলাম প্রচুর রং উঠতেছে, তাহলে কি সেটা কালার ফাস্টনেস প্রপার্টিসটা ভালো নয়। তাহলে পানি দিয়ে ধুচ্ছি, তাহলে সেই পানি ধুয়ে ভালো নয়।
এরপরে থাকছে মেকানিক্যাল প্রপার্টিস, অ্যাবারশন রেজিস্ট্যান্স, রেজিলিয়েন্সি, ডাইমেনশনাল স্টেবিলিটি, মিডিয়াম ডেনসিটি। অর্থাৎ আমরা যদি বলি যে ফিজিক্যাল প্রপার্টিসটাকে একটু ডিভাইডেড করে মেকানিক্যাল প্রপার্টিস বলা হয়েছে। এনভায়রনমেন্টাল প্রপার্টিস বলা হচ্ছে ইফেক্ট অফ মথ অ্যাটাক করবে, ইফেক্ট অফ মিলডেও অ্যাটাক করবে, সানলাইটে ড্যামেজ হয়ে যাবে। থার্মাল প্রপার্টিস যদি বলি যে ইট বিকামস হার্শ, এটি সাধারণত পুড়ে যায় না, একটু উল একটু ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল। 100 ডিগ্রি সেন্টিগ্রেড begins decompose at slightly higher temperature. Core heat conductivity 100 ডিগ্রিতে হার্শ হয়, খসখসে হয়ে যায়। কোর হিট কন্ডাক্টিভিটি মানে হিট পরিবহন করে না, সেজন্য ওই যে বলছিলাম ফ্লাক্স অথবা এগুলোর ক্ষেত্রে কুপরিবাহী পদার্থ হিসেবে উল দেওয়া হয়। তারপর সেটি হচ্ছে ফ্লেম রেসিস্ট্যান্স, মানে আগুন সহজে ধরে না। ওকে, আমাদের এগুলো ছিল। নেক্সট আমরা যদি বলি আমরা উল ম্যানুফ্যাকচারিং প্রসেসে চলে যাব, যে উল ফাইবারটা কিভাবে ম্যানুফ্যাকচারিং করা হয়, বলা ফ্লো চার্ট অফ উলেনিয়ান। দেখো তাহলে প্রিপারেশন, শেয়ারিং। শেয়ারিংটা কি, আমাদের যেহেতু উল ফাইবারটা কোথায় থাকে, ছাগল ভেড়া বা এদের গায়ে, প্রাণীর গায়ে, তাহলে প্রাণীর গা থেকে প্রথমে ফাইবারটাকে কেটে নিতে হয়, যেটাকে আমরা বলি শেয়ারিং। তারপর শর্টিং এন্ড গ্রেডিং। তাহলে যখন ভেড়ার লোমগুলোকে কেটে নেওয়া হলো, সেই লোমগুলি কিরকম, কোন গ্রেডের, ভালো নাকি বড়, ছোট নাকি খাটো, সেটার লেন্থ কিরকম, সেটি শর্টিং এন্ড গ্রেডিং করলাম। শর্টিং এন্ড গ্রানেটিং, সেখানে আরো কিছু অপদ্রব্য বা এগুলো থাকতে পারে, সেগুলো আলাদা করব। তারপর হচ্ছে স্কাওয়ারিং। স্কাওয়ারিং মানে কি, এর ভিতরে যে ফাইবারের ভিতরে কিছু অপদ্রব্য রয়েছে, আমরা উলের কম্পোজিশন পড়েছি, সেখানে দেখেছি ক্যারাটিন ছাড়াও আরো অন্যান্য অপদ্রব্য, অয়েল, ওয়াক্স থেকে শুরু করে রয়েছে, সেগুলোকে দূর করতে হবে। তারপর ড্রাইং, শুকাবো। অয়েলিং, অয়েলিং বলতে পালিশ, জুতো পালিশ করে না, পালিশ রিপ্লেনিশমেন্ট করলে এটা সফট হবে। তারপর ডাইং, রং করব। ব্লেন্ডিং, কার্ডিং, হিলিং এন্ড কম্বিং, ড্রয়িং, প্রোবিং, স্পিনিং। তাহলে চলো প্রত্যেকটা প্রসেস সম্পর্কে আলোচনা করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ওকে, ছবিতে দেখো, দেখতে পাচ্ছ যে দ্য শিপ আর শেয়ার্ড টু রিমুভ দ্য ফ্লিচ। এর ফাইবার গুলো যেগুলোকে রয়েছে সেগুলোকে আমরা ফ্লিচ বলতেছি। সেই ফ্লিচ গুলো বেল আকারে আসবে, বেল আকারে ফ্লিচ বেল্ট এন্ড ট্রান্সপোর্ট টু মিল। মোটামুটি যেগুলো অপদ্রব্য আছে সেগুলো রিমুভ করে, এরপর ফ্লিচ ওয়াশ টু রিমুভ দ্য ডার্ট। আমাদের যে ডার্ট পার্টিকেল গুলো রয়েছে, ময়লা আবর্জনা রয়েছে, সেগুলো রিমুভ করব আমরা। তারপর সেটা চলে যাচ্ছে কোথায়, the sheet is twisted into proper saliva। আমরা যে কটন ইয়ান ম্যানুফ্যাকচারিং 1 তোমরা পড়ছো কিনা আমি জানি না, বোধহয় পড়ছো। তো এখানে আমরা দেখি তখন কি তুলা থেকে সুতা হয়, সুতা তৈরির যে প্রসেস, এরকম শীট হয়, পাতলা শীট, যেটাকে ল্যাপ বলে, সেই শীট থেকে সালাইভা তৈরি হয় দড়ি পাকার মতো। আমরা দেখছি পাটা দিয়ে পাকানো হয়, পাট জুট দিয়ে। তারপর বলা হচ্ছে যে কাটিং মেশিন কাউন্টস দ্য লুজ এন্ড উলেন ইনটু দ্য শীট। এখান থেকে সাধারণত যে সমস্ত ফাইবার গুলো ছোট ছোট সেগুলো চলে যায়, সাধারণত লম্বা লম্বা ফাইবার গুলো থেকে যায় লাইক। এরপর সেটাকে সালাইভারকে টুইস্ট দেওয়া হয়, আরো টেনে টুইস্ট দেওয়া হয় এবং ইয়ার্ন তৈরি করা হয়। এরপর উলেন ইয়ার্ন চলে আসলো। এরপর এই উলেন ইয়ার্ন দিয়ে আমরা কি করছি, ফেব্রিক তৈরি করছি। ফেব্রিক তৈরি করার পর সেটাকে প্রসেসিং করছি, প্রসেসিং করার পর সেটা রং করছি, রং করার পর বিভিন্ন প্রকার অ্যাপারেল তৈরি করছি, বা নিত্য প্রয়োজনীয় যে অ্যাপারেল, পোশাক পরিচ্ছদ সেগুলো তৈরি করছি। তাহলে প্রপার প্রিপারেশন শেয়ারিং বলা হচ্ছে কি, sheep are shared once a year and usually in the spring time, spring এ সাধারণত করা হয়। and a veteran share can share up to 200 sheep per day। মানে যারা এই ধরনের শেয়ার করে থাকে তাদের এরকম পেশা রয়েছে, অর্থাৎ তারা শুধু এক্সপার্ট এই শেয়ারের ক্ষেত্রে, তারা মোটামুটি 200টা করতে পারে একদিন। the fleece recovered from a sheep can weight between 6 থেকে 18 পাউন্ডস পর্যন্ত হতে পারে, মানে 3-8 কেজি পর্যন্ত। The fleece are 6 pound weight and average weight 8 pounds each, and in Australia is fleece is separated at the time of sharing according to its quality. Superior wool comes from sides and the shoulder, যে পশুটা রয়েছে তার, and where it's grow longer, finer and softer, and it is treated as a one fleece. Wool from head, chest and belly and shank is treated second fleece। অর্থাৎ একটা প্রাণীরই বিভিন্ন জায়গা থেকে উলগুলোকে কিন্তু ক্লাসিফাই করছি আমরা, সাধারণত কথা থেকে যেটা
কামস ফ্রম সাইডস, এই যে দুই সাইডস থেকে, তারপর শোল্ডার থেকে যেগুলো আসতেছে এগুলোকে এক ক্যাটাগরি, তারপর নিচ থেকে, চেস্ট থেকে, পেট থেকে, বেলি থেকে, এগুলো থেকে যেগুলো আসতেছে সেকেন্ড ক্যাটাগরি। Domestic wool reaches the mill loosely packaged and imported wool comes from tightly compressed bale. এরা কি করে, স্থানীয় যে মিল আছে সেখানে পাঠিয়ে দেয়, তারপর সেই মিল কি করে সেটাকে আরো টাইটলি প্যাক করে অর্থাৎ মেশিন দিয়ে কম্প্রেস করে বেল করে পাঠিয়ে দেয়। তারপর যারা এটাকে প্রসেসিং করে তারা নিয়ে প্রসেস করে। সো দ্য র স্টক মাস্ট বি কেয়ারফুলি গ্রেডেড এন্ড সেগ্রিগেটেড অ্যাকর্ডিং টু দ্য লেন্থ, ডায়ামিটার এন্ড কোয়ালিটি অফ ফাইস। এই অনুসারে এই করা হয়। শর্টিং এন্ড গ্রেডিং মানে কি, উলের প্রাণীর শরীর থেকে কাটা হলো। এরপর বলা হচ্ছে wool sorting is done by skilled workers who are expert in distinguish the quality by touch and sight. তো তোমাকে আমাকে দিলে হয়তো আমরা অল্প কিছু আলাদা করতে পারবো যে হ্যাঁ লেন্থ বড় বড় এগুলো আলাদা করি, বাট এই ধরনের যারা এক্সপার্ট রয়েছে তারা চোখে দেখে এবং টাচ করে বুঝতে পারে কোনটা কোন কোয়ালিটি, সেই অনুসারে তারা সেপারেট করে। as many as 20 separate grades of wool may be obtained from one place. 20 separate grades, 20 প্রকার wool may be obtained from one place, একটা থেকে পাওয়া যেতে পারে। শর্টিং ইজ স্পেশালি রিজিড, অবশ্যই একটা টাফ। 20টা গ্রেড করা কি কথা। Each grade is determined by type, length, fineness, elasticity, and strength হিসেবে এগুলোর উপর ভিত্তি করে আলাদা আলাদা করছে। তা হলো আলাদা হলো সব। Graniting, recycled wool fibers are obtained separately by reducing the unused and used material to a fibrous mass by picking and shredding process is called graniting. কি বলছে, recycled wool fibers are obtained by separately by reducing the unused and used material. তো এখানে রিসাইকেলের ক্ষেত্রে যদি আমরা কিছু উল যেগুলো ইউজ হয়েছে বা আনইউজ হয়েছে বা ফরেন ম্যাটার যেগুলো আছে, ফাইব্রাস মাস বাই পিকিং এন্ড শেডিং ইজ প্রসেস, এইগুলোকে আলাদা করে দিব। পিকিং শেডিং করব, হ্যাঁ পিকিং শেডিং প্রসেস, চুল আঁচড়াই না লাইক করে আলাদা করে। ওকে, এরপরে চলে আসবে স্কাউরিং, যেটি কিনা বলা হচ্ছে দ্য নেক্সট স্টেপ অফ প্রিপেয়ারিং র উল ফ্রম ম্যানুফ্যাকচারিং ইজ থ্রু ওয়াশিং ইন অ্যালকালাইন সলিউশন। দিস প্রসেস ইজ নন এজ স্কাউরিং। আমরা অ্যালকালাইন সলিউশনে চলে যাব। আমরা জানি যে উল অ্যালকালাইন সলিউশন ডিসলভ হয়, সেজন্য মাইল্ড অ্যালকালাইন যে সলিউশনটা রয়েছে সেই সলিউশনে সেটা আমরা দেখি। হার্ড অ্যালকালাইন সলিউশনে নষ্ট হয়ে যাবে। ড্রাইং, স্কাউরিং এর ফলে কি হবে, আমাদের যে অপদ্রব্য সমূহ সেগুলো দূর হবে। তো স্কাউরিং এর জন্য আমরা ইয়েতে যেতে পারি, এর যেহেতু একটু বুঝতে কষ্ট হচ্ছে তোমাদের বোধহয়, এখানে যেতে পারি। সেটি হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন। আমরা কি দেখছি, ক্যারাটিন 33%, ডার্ট 26%, সুইন্ট 28%, ফ্যাট 12%, মিনারেল 1%। এই যে ক্যারাটিন, এটি হচ্ছে মেইন উপাদান। এটি বাদে যে বাকিগুলো রয়েছে এগুলো সাধারণত অপদ্রব্য, এগুলো সাধারণত রিমুভ করতে হয় বা আলাদা করতে হয়। তো সেজন্যই আমাদের যে অ্যালকালাইন সলিউশন রয়েছে সেই অ্যালকালাইন সলিউশনে আমরা কি করব, সেটাকে ইমার্জ করে আলাদা করব। আমরা সাবান তৈরির প্রক্রিয়া জেনেছি না, স্যাপনিফিকেশন। সেখানে কি হয়, তেল চর্বির সাথে যখন ক্ষারের বিক্রিয়া হয় তখন সাবান উৎপন্ন হয় এবং গ্লিসারিন উৎপন্ন হয়। তার মানে কি, তেল চর্বি আলাদা হয়ে গেল। এখানেও কিভাবে ড্রাইং। তারপর এরপর কি করব, উলটাকে দেখো এই যে স্কাউরিং প্রসেসটা এখানে করতেও পারি অথবা নাও পারি, বা একবার ইয়ান করে। তো এটা করাটাই বেটার, যেখানে অপদ্রব্য সমূহ যেগুলো আছে মোটামুটি তাহলে ফ্রেশ হবে একবারে উলটা। Wool is not allowed to become absolutely dry. Usually 12 থেকে 16% of the moisture left সাধারণত থাকে। 12 থেকে, এই যে ময়েশ্চার মিটার আছে, যে ভুট্টা বেচে না এখন, ভুট্টার যারা আড়তদার তারা কি করে, মিটার দিয়ে ভুট্টার ভিতরে ঢুকে দিয়ে দেখে যে কত পার্সেন্ট ময়েশ্চার আছে। এর সাধারণত 12 থেকে 16% থাকে। এরপরে আমরা যদি বলি ওয়েলিং, উল ইজ আনম্যানেজেবল, মানে চারিদিকে তুলা কিরকম হয় আফটার স্কাউরিং, ছুড়ে যায়। সো দ্য ফাইবার ইজ ইউজুয়ালি ট্রিটেড with various oil including animal, vegetable and mineral। ঠিক আছে, এগুলো দিয়ে মনে করো উল তো মানুষের চুলের মতোই অনেক, তাই না? তো এটাকে যখন ইয়ে করে ড্রাই করা হবে, মানে তখন কি একবারে উস্কো খুস্কো হয়ে যাবে, এবং এটা যদি ফ্রি থাকে তাহলে তো এর চারদিকে ছড়িয়ে পড়বে। তো আমরা যখন এটাতে বেশ সুন্দর করে তেল দিই তখন কি একটু শেপে আসে। ওকে, সেজন্য করা হয়ে থাকে। এরপরে যদি বলবো ডাইং, বলা হচ্ছে দা উল ইজ টু বি ডাইড ইন র স্টক ইন দ্য ডাইড স্টেজ। তুমি এটা ফাইবার স্টেজেও দেখো, ডাইং তো অনেক স্টেজে করা যায়। ফাইবার স্টেজে করা যায়, ইয়ান তৈরি করে করা যায়, মানে সুতা তৈরি করে করা যায়, কাপড় তৈরি করে করা যায়, গার্মেন্টস তৈরি করে করা যায়।
বলা হচ্ছে ইফ দ্য উল ইজ টু বি ডাইড র স্টক ডাইড ইন দিস, যদি তুমি ফাইবার অবস্থায় করতে চাও এখানে ডাইং করতে হবে। ব্লেন্ডিং, ব্লেন্ডিং কি দেখো, ব্লেন্ডিং এবং মিক্সিং টেক্সটাইলে দুটি টার্ম তোমরা জানবে। ব্লেন্ডিং এন্ড মিক্সিং, মিক্সিং মানে হচ্ছে টু ডিফারেন্ট থিংস একখানে মিক্স করা, আর ব্লেন্ডিং মানে হচ্ছে সরি ব্লেন্ড মানে হচ্ছে দুটো ভিন্ন জিনিস একখানে। এখানে দেখো যে wool of different grades may be blended or mixed together. In this point it is not uncommon to the taglocks and inferior grades of wool with the mixed better grades। আচ্ছা, ব্লেন্ডিং এবং মিক্সিং সংক্ষেপে বলছি, দুটো ভিন্ন জিনিস একত্রিত করা হয় সেটি হচ্ছে ব্লেন্ড, আর মিক্সড হচ্ছে একই জিনিস গ্রেডের ভিন্নতা সেটি হচ্ছে মিক্স। যেমন আমরা বলি ম্যাক্সিমাম ক্ষেত্রে সিভিসি ব্লেন্ড মানে কি, কটন পলিস্টার একসাথে মিশ্রিত করে যে ইয়ার্নটা তৈরি করা হচ্ছে। আরো সহজ করে যদি বলি যে কিভাবে বলবো, একটা হচ্ছে বোম্বে সুইটস এর চানাচুর, আর একটা হচ্ছে মনে করো টাঙ্গাইলের বিখ্যাত বাবা লোকনাথ চানাচুর। এই দুটো চানাচুর যখন একত্রিত করা হবে সেটা ব্লেন্ড, বা চানাচুর না হলেও অন্য কিছু দুটো ভিন্ন জিলাপি বা চাল ভাজা যদি বলি, চাল ভাজা বা মুড়ির সাথে যখন চানাচুর মিক্স করা হবে সেটা হচ্ছে ব্লেন্ড। আর মনে করো বাসার মুড়ির সাথে যখন দোকানের কেনা মুড়ি মিক্স করা হবে সেটিকে আমরা বলতেছি মিক্সড। ওকে, তাহলে মিক্সিংটা কি, সেম জিনিস গ্রেড আলাদা। ব্লেন্ডিংটা কি, মানে বড় আম আর ছোট আম মিক্সড। ব্লেন্ড কি, আম আর লিচু। ওকে, ব্লেন্ডিং করা যেতে পারে, এখানে মিক্সিং করা যেতে পারে। ব্লেন্ডিং তো হবে না, মিক্সিং অন্য শিপ থেকে এনে ব্লেন্ড করা যেতে পারে। কার্ডিং বলা হচ্ছে যে কার্ডিংটা কি, দেখো কার্ডিং কে স্পিনিং এর হার্ট বলা হয়, কারণটা কি, এখান থেকে আমাদের যে ছোট ছোট ফাইবার গুলো রয়েছে, অপদ্রব্য গুলি রয়েছে, ম্যাটার গুলো রয়েছে, সেগুলো সাধারণত রিমুভ করা হয়। বলা হচ্ছে কার্ডিং ইন দ্য ম্যানুফ্যাকচারিং অফ উলেন ইয়ার্নস দ্য এসেনশিয়াল পারপোজ অফ কার্ডিং is to distinguish the fiber by passing wool fibers between rollers covered with the thousands of wire teeth and that removes অনেকগুলো এরকম বাঁকা বাঁকা ওয়্যার টিথ রয়েছে, একটা বিম রয়েছে পিনিয়ন, সেখানে এরকম টিথ রয়েছে। তাহলে একটা আরেকটার অপোজিট, তাহলে একটা আরেকটার অপোজিট হলে কি, চিরুনির মতো এটা ওপেন হবে এবং ক্লিন হবে। ক্লিন হবে না তো, এরকম করে যদি রোলারের ভিতর দিয়ে চলে ওপেন হবে, ক্লিন হবে। তো ক্লিন হবে, সেখানে রিমুভ ফ্রম ডার্ট এন্ড ফরেন ম্যাটার, এটা ক্লিন হচ্ছে, ফাইবারটা ক্লিন হচ্ছে, সেটাকে কার্ডিং বলছি। গিলিং এন্ড কম্বিং, অপদ্রব্য শর্ট ফাইবার চলে গেল। গিলিং এন্ড কম্বিং কি বলা হচ্ছে, দ্য কার্ডেড wool which to be made into roasted yarn is put through the gilling and combing operation. The gilling process remove the shorter staple and straighten of the fiber. কম্বিং স্টেজে আরো ফাইবারটাকে, এরকম রোলার রয়েছে, ফাইবারটাকে টানা হয় শর্ট, মানে শর্ট যে ফাইবার গুলো। কম্বিং মানে কি, মানে তুমি যদি চিরুনি দিয়ে আঁচড়াও তাহলে কি হবে, তোমার এটা মনে করো পার্ট ধরছো, এভাবে পার্ট ধরে এরকম চিরুনি দিয়ে আঁচড়াচ্ছ, তাহলে কি হবে, ছোট যে ফাইবার গুলো আছে সেগুলো পড়ে যাবে এবং পার্টটা সুন্দর হবে, লম্বা পার্টটা, তাই না? তো এখানেও কম্বিং বলছে যে ছোট ছোট যে ফাইবার গুলি রয়েছে সেগুলো চলে যাবে, বড়গুলো থেকে যাবে, এবং আলটিমেট একই সাথে কি হবে, সোজা হবে, স্ট্রেইট হবে। তারপর বলা হচ্ছে ড্রয়িং, ড্রয়িং মানে টানা। তো বলা হচ্ছে ইট ইস অ্যান ইন্ডিভিজুয়াল অপারেশন হুইচ ডাবলস অর রিডাবলস সালাইভার অফ wool ফাইবার। এই যে সালাইভার অফ wool ফাইবার কি, ইয়ান ওয়ান তো পড়তেছো তাই না তোমরা, ইয়ান ম্যানুফ্যাকচারিং ওয়ান নাকি নাই? আচ্ছা যাই হোক, তো বলা হচ্ছে উলগুলাকে তখন এরকম শীট করা হয়, লম্বা কাঁথার মতো শীট করা হয়, আরো পাতলা করা হয়, তারপর এটা টেনে টুইস্ট দেওয়া হয়। তো এটাকে তখন কি করা হয়, ডাবল করা হয়, আবার টানা হয়। আচ্ছা তোমরা কি সেমাই বানানো দেখেছো, কিভাবে সেমাই বানানো হয়, লাচ্চা সেমাই বানানো হয় দেখেছো? ঠিক সেম ভাবে কি তেলে নিয়ে এরকম করা হয়, আবার ডাবলিং করা হয়, আবার টানা হয়, ডাবলিং করা হয়, আস্তে আস্তে পাতলা হয়ে যায় না? বলা হচ্ছে এখানেও ঠিক সেম ভাবে আমরা কি টানছি, টুইস্ট দিচ্ছি, টানছি, টুইস্ট দিচ্ছি, ডাবল করছি, ঠিক আছে, সেটাকে আমরা ড্রয়িং বলছি। and this process draw, drafts, twist and winds and stroke and making the saliva more compact and thinner. উদ্দেশ্য কি, চিকন করব কিন্তু কম্প্যাক্ট করব। ডান অনলি টু দা ওরোস্টেডিয়ান। ওরোস্টেড এবং উলেনিয়ান কেন বলছি, এখানে কিছু ইয়ার্ন আছে যেগুলি আবার ছোট ছোট। ওকে, তাহলে ড্রয়িং আমরা বুঝেছি। এরপরে হচ্ছে আমাদের রভিং। রভিংটা কি, এই যে ডাবলিং সালাইভার মোটা মোটা হলো, হ্যাঁ, হনুমানের লেজের মতো মোটা মোটা হলো, এগুলাকে টুইস্ট দিচ্ছি।
রবিং হচ্ছে তখন সুতলির মতো মোটা দড়ি। তো এইটার পরে হচ্ছে স্পিনিং। তো এটাকে আবার আবার একটু টেনে আবার টুইস্ট দিচ্ছি, তাহলে একবারে ফাইনাল ইয়ার্ন হচ্ছে। তাহলে কতগুলো প্রসেস, আস্তে আস্তে সালাইভার ছিল, সেখান থেকে হনুমানের লেজের মতো সালাইভার হলো, রবিং রবিং হলো, টাইট দিলাম, মোটা দড়ির মতো হলো, আরো চিকন করলাম, আরো টাইট দিলাম, লাইক তখন স্পিনিং। আমাদের বিভিন্ন প্রকার স্পিনিং রয়েছে, রিং, কাপ, ফ্লায়ার, রিং স্পিনিং বা নানা প্রকার স্পিনিং মেথড রয়েছে। In this spinning operation, the wool rubbing is drawn and twisted into yarn. কেটে যাবে, জয়েন করা আবার। And woolen yarns are chiefly spun into the mole spinning machine. And Orostator spun any kind of spinning machine, mold, ring, cup, flyer, etc. তাহলে স্পিনিং পর্যন্ত আমরা বুঝলাম যে একবারে ভেড়ার শরীর থেকে কাটার পর থেকে প্রসেসগুলি, ক্লিন হলো, ক্লিন, স্কাউরিং, ব্লিচিং যদি করতে চাও, বেল হলো, এখান থেকে একবারে সুতা তৈরি। ঠিক আছে, কেটে যাবে, 1 মিনিটের কম আছে, আবার একটু জয়েন করো। এরপরে আমরা যাব ইম্পিউরিটিস রিমুভাল ফ্রম উল। তো উলে তো কিছু ইম্পিউরিটিস রয়েছে, ময়লা আবর্জনা, আমরা যেটা বলছি যে দূর করব দূর করব, তাহলে সেটাকে আমরা কিভাবে দূর করতে পারি? সেটি হচ্ছে, যেমন raw wool contains 40% or more by weight of impurities from, কত পার্সেন্ট দেখো, 40% or more weighted impurities from waxes, swind, cellulosic material such as straw, dried grass, dirt or any proteinous material. Besides, during spinning and weaving, other impurities are added. হ্যাঁ, যখন কাটা হবে, সেগুলো পরিবহন করা হবে,